দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন মাই হেলথ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে হার্টের যত্ন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি হচ্ছেন ডাক্তার চয়ন সিংহ, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। মাই টিভি আয়োজিত আজকের এই চমৎকার সুন্দর অনুষ্ঠানে আমাদেরকে যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আর আমরা কথা বলবো হৃদয়ের যত্ন নিয়ে বা হৃৎপিণ্ডের যত্ন নিয়ে। চলুন আয়োজন করেন। এই যে হার্টের যত্ন বা হৃৎপিণ্ডের যত্ন বা হৃদয়ের যত্ন আমরা যেটিই বলি না কেন, খুবই গুরুত্বপূর্ণ একটি অর্গান কিন্তু এই হার্ট বা হৃৎপিণ্ড। সেই যত্নে যাবার আগে আমি একটু জানতে চাই যে এই হৃৎপিণ্ডের যে সাধারণ রোগ ব্যাধিগুলো বা সাধারণ সমস্যাগুলো যেটি কিনা সময় মতো চিকিৎসা না করার কারণে বা এই যত্নের অভাবে ভয়ঙ্কর দিকে চলে যেতে পারে, আমি সেই সমস্যাগুলো নিয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমাদের শরীর আসলে ঈশ্বরের একটা অনবদ্য বা অসম্ভব ভালো একটা সৃষ্টি। কিছু কিছু অর্গান দেখবেন যে দুইটা করে থাকে, সো আমরা কম্পেনসেট করার সময় পাই। কিন্তু কিছু কিছু অর্গান একটা, তেমনই একটা হৃৎপিণ্ড বা হৃদয় হচ্ছে আমাদের একটা, এবং নো হার্ট নো লাইফ। হার্ট যদি থেমে যায় জীবনও থেমে যাবে। সো এই হার্টের কিন্তু মাত্র 250 থেকে 350 গ্রাম ওজনের একটা পাম্পিং মেশিন, যেটা সুন্দর একটা রিদমিক ছন্দে আমাদেরকে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে বাঁচিয়ে রাখছে। এটা কিন্তু নানাবিধ রোগ হয়, কিছু জন্মগত রোগ হয়, কিছু আছে বংশ পরম্পরায় রোগ হয়, কিছু আমরা বয়সের সাথে সাথে হয়। আর এই রোগে কিন্তু সারা বিশ্বে এখন সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হচ্ছে। তো এই হৃদয়ের যত্ন কিন্তু মায়ের গর্ভ থেকে শুরু হওয়া উচিত। এটা শুনতে কেমন শোনা গেলেও ছোট বয়স থেকে অনেকে দেখবেন যে মোটা হয়ে যাচ্ছে, না না বড় হয়ে গেলে ঠিক হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এবং সময় মতো ধরা না গেলে হঠাৎ করে কিন্তু মানুষের মৃত্যু হয়ে যায়। হ্যাঁ, মৃত্যু হবে মানুষের, কিন্তু অপরিণত বয়সে কিন্তু মৃত্যুটা কারোর কাছেই কাম্য নয়। তো আমরা গুড নিউজ হচ্ছে যে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, যেমন 80 থেকে 90% ক্ষেত্রে হার্টের রোগ কিন্তু প্রতিরোধ করতে পারি। বর্তমান বিশ্বের যে সবচেয়ে ভয়ঙ্কর রকমের মৃত্যু যে হচ্ছে, যেখানে একটা প্রোডাক্টিভ লাইফ মানুষ লিড করে, দেখেন যে 30 থেকে 60 ইয়ার্স পর্যন্ত, এই যে একটা গোল্ডেন টাইম মানুষের, এই সময় কিন্তু মৃত্যুটা কিন্তু আমরা যেসব রিস্ক ফ্যাক্টর আছে যে হার্টকে ক্ষতিগ্রস্ত করে বা হার্টের রোগ করে, সেইগুলোকে একটা সুন্দর ওয়েতে, একটা সিস্টেমিক ওয়েতে যদি আমরা মেনটেন করি, তাহলে কিন্তু এই ব্যাপক মৃত্যুর হাত থেকে কিন্তু প্রতিরোধ করা সম্ভব হয়। যেটি আপনি বলছিলেন যে 30 থেকে 60 বছর বয়সীদের মধ্যে এই হার্টের সমস্যাগুলো বা রোগগুলো হচ্ছে, বা হঠাৎ করে মানুষের এমন সমস্যা হচ্ছে যেটিতে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আমরাও দেখছি সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক, প্রতিদিন আমরা দেখছি অনেক অনেক চিত্র দেখছি, ভিডিও দেখছি যে হঠাৎ কাজ করতে করতে একটি খুব কম বয়সী যুবক বা একটি খুব কম বয়সী যুবতী মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তো এগুলো তো আসলে কাম্য নয়। নিশ্চয়ই তার মধ্যে হার্টের এমন কোনো রোগ সে ধরে রেখেছিল বা পুষে রেখেছিল যেটির কারণে তার এটা হয়েছে। তো এটা আসলে কোন রোগের কারণে বা হার্টের ঠিক কোন সমস্যাতে এরকম তাৎক্ষণিক মৃত্যু বা হঠাৎ মৃত্যুতে পতিত হচ্ছে মানুষ? আর যেটা হয় যে হঠাৎ করে মায়োকার্ডের ইনফেকশন বা হার্টের রক্তনালী যদি ব্লক হয়ে যায়, তখন যে ঘটনাগুলো হয়, সাডেন অনেক সময় হসপিটালে পৌঁছানোর আগেই কিন্তু মারা যায়। এটা বেশি হয় যাদের ধরেন যে সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, কায়িক পরিশ্রমও কম করে, মেন্টাল ওয়ার্ক বেশি হচ্ছে, কিন্তু মানে কম্পিউটার ডেস্ক করছে, স্ট্রেস বেশি, ঘুম হচ্ছে না, বা আমরা ঠিকমতো শরীরের যত্ন নেওয়া উচিত সেটা হচ্ছে না। যে ধরনের ফুড আগে ধরেন যে আমরা গ্রামে দেখেছি যে এক ধরনের ফুডে অভ্যস্ত, হ্যাঁ আপনি পানি না আনতে যাবেন গ্রামে, দেখবেন যে টিউবওয়েল চেপে আনতে হচ্ছে, কিন্তু একটা রুমের ভিতরে এখন সব কিছু, আপনি খাবার অর্ডার দিচ্ছেন বিভিন্ন কিন্তু ফুড পান্ডার মাধ্যমে বা যে এই চলে আসছে, কায়িক পরিশ্রম কম হচ্ছে, ডে বাই ডে আমরা ওজন বৃদ্ধি পাচ্ছে। আমাদের সচেতনতার জায়গা থেকেও আমরা মনে হচ্ছে একটু কিছু কাজ করাও দরকার, যে আমরা সচেতন না, অনেকে সচেতন, আবার না ঠিক আছে এটা কিছু না, বা অনেক সময় হার্ট অ্যাটাকের ব্যথা না, এটা গ্যাসের ব্যথা, একটু গ্যাসের সিরাপ কিনা। আমরা তামিম বল ক্ষেত্রে সেটাও দেখেছি যে না, উনি খারাপ লাগছিল কয়েকদিন, তারপরেও কিন্তু না, পরে কিন্তু মানে ওনার জীবনটা আসলে খুব মিরাকেল ভাবে চলে আসছে, ফিরে আসছে। এরকম দেখেন খুব ইয়াং অ্যাথলেট বা যাদের ক্ষেত্রে আমরা প্রেডিক্ট করি না, চিন্তাই করতে পারে না, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আবার অনেক সময় প্রেশার, ডায়াবেটিস, যেগুলোকে সাইলেন্ট কিলার বলে, এগুলো সাধারণত ইউজুয়ালি কোনো সিমটম হয় না, খুব একটা স্ট্রেস মানে পড়লে এগুলো দেখা যাচ্ছে ধরা পড়লো। বা আপনি কোনো ওটি করবেন, অপারেশন করবেন, আচ্ছা দেখি আমার প্রেশারটা দেখি, ডায়াবেটিস দেখে, তখন আকাশ থেকে পড়ে আমার ডায়াবেটিস হয়ে গেছে, আমার প্রেশার ধরা পড়লো।
মানে ডিপ্রেসড হয়ে যায়, নার্ভাস হয়ে যায়। তাই আসলে না বিভিন্ন মাল্টিপল বংশগত কারণ তো আছে, একেবারে এটি তো আসলে খুব বড় একটা কারণ। বড় একটা কারণ। এবং তাহলে ঝুঁকিপূর্ণ যে গ্রুপটা আছে হার্টের সমস্যার, তাদের মধ্যে বংশের যাদের আছে প্রভাবটাও কিন্তু অনেক বেশি, এবং ওয়েস্টার্ন বা আমেরিকাদের তুলনায় কিন্তু আমরা 3 গুণ বেশি ঝুঁকিতে। এই জন্য দেখবেন যে আমাদের খুব কম বয়সে আর্লি এজে মানুষের কিন্তু হার্ট অ্যাটাক হলে সেটা খুব ম্যাসিভ আকার হয়ে যাচ্ছে। একেবারে। তাহলে আসলে সচেতনতার জায়গাটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে সেই হার্টের যত্ন, তাহলে কোন কোন বিষয়গুলোকে আসলে মাথায় রাখা উচিত বলে মনে হয়? ভেরি সিম্পল, আসলে যে রিস্ক ফ্যাক্টর গুলো আমাদের হার্টকে বেশি পরিমাণে ক্ষতি করে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা বা ওজন বেড়ে যাওয়া, অস্বাস্থ্যকর খাবার দাবার, ঘুম কম, স্ট্রেস, দেন হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের যে ডেইলি লাইফের রুটিনের হ্যাম্পার। একটু আগে আসার আগে দেখলাম যে একদম ঘুম থেকে উঠে 2টার সময়, আমি তো বলছি 2টার সময় একটা, হ্যাঁ উনি মানে নাকি এরকমই প্যাটার্ন আর কি, নিয়ম আছে যে এটাই তো লাইফস্টাইল আসলে, এটাকেই ঠিক আপনি দেখবেন যে আমাদের যে বারডেমের দেয়ালের গায়ে গায়ে লেখা থাকে বা যে বইটা আছে ডিসিপ্লিন ইজ লাইফ, এটা কিন্তু একটা $1 মিলিয়ন একটা মানে কোটেশন, অবশ্যই। ঠিক আছে। আবার অনেকে আপনি সুন্দর করে আমাদের কাছে রোগীরা আসে বললেন, হ্যাঁ আপনি একটা গ্র্যান্ড ওপেনিং এর মাধ্যমে ওয়েট করে না আমরা শুরু করব, সে দৌড়াবে, কেটস কিনবে বা এ করবে। কিন্তু আপনি জানেন যে নাইকির বিখ্যাত একটা ডায়লগ আছে, জাস্ট ডু ইট। যখন আপনার মোটিভেশন আসবে তখন শুরু করতে হবে। স্মোকিং বা অ্যালকোহল, এই যে কনজাম্পশন, এই বিষয়গুলো একটা সময় বাংলাদেশে কিন্তু এত বেশি ছিল না, এখন বাড়ছে। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ছেলেদের সাথে সাথে আমরা মেয়েদেরকেও দেখছি। তো এইটি আসলে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, এবং এ থেকে হার্টের রোগগুলো হওয়ার ঝুঁকি আসলে কতখানি বেশি সেটি একটু জানবো। আসলে যে কোনো নেশা, সেটা হোক ধরেন স্মোকিং, অ্যালকোহল, এখন কিন্তু ডিজিটাল অ্যাডিকশান। ছোট ছোট বাচ্চারা দেখবেন যে মোবাইল ছাড়া তাদের পড়ালেখা হয় না। এবং হ্যাঁ, আমরা কোভিডের ভিতর একটা অনলাইনের বা একটা আমরা প্রিভিলেজ পেয়েছি, কিন্তু সেটা আমাদের জীবনকে এতভাবে মানে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে এখন অনেক বেশি। তো এইখান থেকে আসলে বেরোতে, এটার জন্য আসলে সবারই প্রচেষ্টা দরকার। যেমন ফ্যামিলির একটা রোল আছে, আমাদের সোশ্যাল মিডিয়ার রোল আছে, রাষ্ট্রের রোল আছে। আপনি জানেন যে স্মোকিংয়ের যে কজেস দ্য ক্যান্সার, ইট কজ হার্ট ডিজিজ, মানে আমাদের যে লিফলেট বা ইসের গায়ে কিন্তু লেখা থাকে, সিগারেটের প্যাকেটেই লেখা থাকে, কিন্তু আমরা কিন্তু সেটা মাথায় ফিল করতেছি না। এই যে মাইন্ড সেট আপটা, বা বড়দের ক্ষেত্রে দেখতাম যে আগে বড়রা গেলে সেখান থেকে আমরা কেউ স্মোকিং মানে করবে সেটা চিন্তাই করা যাচ্ছে, কিন্তু এখন যে মানুষের এই যে একটা উদ্ধত্ততা সেটাও কিন্তু আসছে। সো কিছু জিনিস ভালো হচ্ছে, কিছু জিনিস খারাপ হচ্ছে। আবার স্মোকিং এর বিকল্প হিসেবে ভেপিং আসতেছে, এগুলো কিন্তু খারাপ। মোদ্দা কথা হচ্ছে যে আমাদের স্মোকিং, অ্যালকোহল এখান থেকে দূরে থাকতে হবে। আর একটা সফট ড্রিঙ্কস, এটা কিন্তু অ্যাডিকশন ক্রিয়েট করে। আমি কিছুদিন আগে রোগী দেখলাম, উনি 6 দিন উনি একটা মানে ব্র্যান্ডের জিনিস খায় না, মানে কোক খায় না, এটা না উনি পাগল হয়ে যাচ্ছে যে আমার তো খেতেই হবে, এরকম একটা অ্যাডিকশন। সো এই জিনিসটা, হ্যাঁ, যারা অ্যাডিক্টেড আছেন বা যারা এই নেশার সাথে জড়িয়ে পড়েছেন, তাদের প্রতি অ্যাডভাইস হচ্ছে যে আপনারা একটা প্ল্যান করেন, অল্প অল্প করে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, আমরা একটা প্ল্যান করব, সুন্দর করে আমাদের বোঝাবো, সবাই কিন্তু বুঝে যে না এই জিনিসটা করলে খারাপ হয়। ফ্যামিলি মেম্বার কাছে জিজ্ঞেস করলে যে এই জিনিসটা কি ভালো, স্মোকিং কি ভালো, কেউ কিন্তু বলবে না ভালো, কিন্তু তারপরে করছি। কিন্তু আমাদের সার্বিক স্বার্থে আমরা যখন এর ইফেক্টটা আসলে না অনেক লেট স্টেজে ধরা পড়ে, দেখবেন যে স্মোকিং করছে, হঠাৎ করে দেখা গেল একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, তখন কিন্তু বোঝা যায় যে এর গুরুত্বটা কেমন। এবং যার পরিবারে একজনের এই হার্ট অ্যাটাক হয় তিনি বোঝেন বা তারা বোঝেন কিন্তু যে আসলে কতখানি, যে কতটা লস হয়ে গেল, ফ্যামিলির লস, তার পার্সোনাল লস তো আছে, একটা রাষ্ট্রের লস। আর হার্টের রোগ কিন্তু অনেক ব্যয়বহুল। হ্যাঁ, আমরা এই যে হার্ট অ্যাটাক গুলো হচ্ছে, যে মানে সেল ড্যামেজ হচ্ছে হার্টে, সেটিও তো ইরিভার্সিবল। এটা তো আর আগের অবস্থায় আসে না। ব্রেন এবং হার্ট কিন্তু একবার ড্যামেজ হয়ে গেলে কিন্তু আর পরে কিন্তু ফিরে আসে না। যতই আপনি রিপেয়ার করেন, সময় মতো ট্রিটমেন্ট না করলে মৃত্যুর ঝুঁকি তো থাকেই অবশ্যই। তারপরে গুড নিউজ হচ্ছে এগুলো কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। আমরা কয়েকটা স্ট্র্যাটেজি বলি, যে একটা ভালো হার্ট হেলদি ডায়েট থাকবে, যেখানে থাকবে প্রচুর শাকসবজি, ফলমূল, টক দই, সালাদ, ডার্ক চকলেট, সামুদ্রিক মাছ, তেলের ক্ষেত্রে খুব সীমিত পরিমাণে আমরা অলিভ অয়েল অথবা আমরা যে সানফ্লাওয়ার অয়েল সেটা ব্যবহার করা, এবং কখন খাচ্ছি, কতটুকু খাচ্ছি, কি পরিমাণে। আমার যে প্রফেশন, আমি যে ধরেন ডক্টর, আমার এক ধরনের ডায়েট থাকবে, যে রিক্সা পোলা তার ধরনের ডায়েট থাকবে,
আমরা দেখা যাচ্ছে কার্বোহাইড্রেটটাই বেশি খাচ্ছি একেবারে। এবং লেট নাইটে খাচ্ছি, যেমন আমরা খেয়ে অনেকে শুয়ে পড়ি, সেটা না করে তারপরে এক্সারসাইজ করা নিয়মিতভাবে, আমাদের কমপক্ষে 20 থেকে 30 মিনিট। আমাদের একজন স্যার আছেন লিয়াকত আলী স্যার, ওনাকে দেখেছি লিন অ্যান্ড থিন, ওনার বয়স অ্যারাউন্ড 70, কিন্তু ডায়াবেটিস নাই, প্রেশারও নাই। তো স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি কি নিয়মিতভাবে হাঁটেন? বলে যে আমি লিফট ব্যবহার করি না, আমি আমার অফিসে কোনো অ্যাসিস্ট্যান্স রাখি না, আমি যে ফাইলগুলো আমি দরজা খুলে অন্য রুমে দিয়ে আসি। আমি যখন যাই চেষ্টা করি একটু হাঁটার, এবং খাওয়ার ক্ষেত্রে আমি লেট নাইটটা অ্যাভয়েড করি, আর্লিয়ারলি খেয়ে ফেলে এবং পরিমিত পরিমাণ খাচ্ছি। ভালো মানে আমি এই ব্যালেন্স ডায়েটের ভিতরে একটা ভালো অভ্যাসের আসলে কিন্তু কোনো বিকল্প নেই। ভালো অভ্যাসের কোনো বিকল্প নাই। সেটা হতে পারে ভালো ডায়েটের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে, ভালো ঘুম, নেশা থেকে দূরে থাকা, এবং উনি মাঝে মাঝে রুটিন কিছু চেক আপ করায়। ধরেন ওনার প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, ব্লাডে কোলেস্ট্রল আছে কিনা, একটা ইসিজি করে নিচ্ছে, হার্টটা কেমন আছে, এইগুলো সামগ্রিকভাবে কয়েকটা সুন্দর সিস্টেমের মাধ্যমেই আসলে আমরা যদি আমাদেরকে একটু যত্ন নিই, তাহলে কিন্তু মানে সেলফ কেয়ার যেটা বলে সেটা কিন্তু মাধ্যমে আমরা সুন্দর ভালোভাবে থাকতে পারি। নিশ্চয়ই। এই যে আমরা বলছিলাম যে হার্ট অ্যাটাক, এবং এই হার্ট অ্যাটাকের যাদের রোগী আছেন, যে রোগী তাৎক্ষণিকভাবে আসলে ওই রোগীকে কিভাবে আমরা বা যারা পরিবারের লোকজন আছেন কিভাবে হাসপাতালে নিতে পারেন, বা তাৎক্ষণিকভাবে কি ঘরে বসে কিছু করা যায় কিনা, সেটি কিন্তু ডেফিনেটলি যে হার্ট অ্যাটাক হলে যেটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব নিকটস্থ হসপিটালে নিয়ে যেতে হবে। অনেকের মাথায় থাকে যে না আমি একটা ভালো হসপিটালে নিতে হবে, অনেকের ফোন করে যে কোন হসপিটালে, ডিলে করা যাবে না। আপনার নিকটস্থ যে হসপিটাল আছে সেটা আদৌ হার্ট অ্যাটাক হয়েছে কিনা, বা আবার হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের মধ্যে কিন্তু পার্থক্য অনেকে বলে ফেলে যে ব্রেনে অ্যাটাক হলে আমরা জানি যে স্ট্রোক বলে এক সাইড প্যারালাইজড হয়ে যায়, সাধারণত কথা বলা বন্ধ হয়ে যায়, বা হচ্ছে প্রচন্ড মাথা ব্যথা করে। আর হার্ট অ্যাটাক হচ্ছে বুকে মাঝখানে প্রচন্ড ব্যথা, ঘাম হয়ে যায়, এমন কষ্ট মনে হচ্ছে যে আমি এক্ষুনি মারা যাবো, এই ফিলিংসটা কিন্তু হয়। বা ব্যথা হচ্ছে, শুরু হচ্ছে, না একটু না দেখি এই সে এরকম করে টাইম পাস করে, এটা করা যাবে না, নিকটস্থ হসপিটালে চলে যাওয়া। এবং নিকটস্থ হসপিটালে অ্যাম্বুলেন্স অনেকের কাছে থাকে নাম্বার, সেখানে ফোন করা। বাসায় যদি কোনো মুরব্বী থাকে বা কারো যদি অ্যাসপিরিন জাতীয় ট্যাবলেট ইনটেক করে, 4টা অ্যাসপিরিন ট্যাবলেট একদম গুঁড়া করে খেয়ে নেওয়া, সাথে একটু গ্যাসের ওষুধ খাবে, নিয়ে চলে যাবে। যখন আপনাদের কাছে রোগীরা যায় এর পরবর্তীতে আপনারা কি করেন? ওনাকে একটা অ্যাসেস করে ফেলে ওনার পালস কেমন আছে, ব্লাড প্রেশার কেমন আছে, এটা বলে হেমোডাইনামিক্স অ্যাসেসমেন্ট। আমাদের পালস অক্সিমিটার দিয়ে স্যাচুরেশনটাও দেখে ফেলে ওনাকে প্রপটাপ করা হয়। ইনস্ট্যান্ট একটা ইসিজি করার পরে আমরা একটা ইমিডিয়েট একটা ধারণা পেতে পারি। বেডসাইড ইকো মেশিন থাকে, আমরা অনেক সময় ইকো করে ফেলি, এবং আমরা হার্টের যে অ্যাটাকের মার্কার টোপোনিন, অনেক সময় ইসিজিতে যদি না বোঝা যায়, ইসিজি নর্মাল থেকেও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে যদি তার সিমটম থাকে, যদি ঘামাইতে থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, বা মাল্টিপল রিস্ক ফ্যাক্টর থাকে, টোপোনিনটা করতে পারি। টোপোনিন এখন কিটো পাওয়া যায়, জাস্ট ব্লাড সুগার মাপার মেশিনের মতো, ওটা দিয়ে কিন্তু আমরা ইনস্ট্যান্ট পেয়ে যাই। এরপরে আসলে বললাম যে একটু আগে যে হার্টের ট্রিটমেন্ট কিন্তু অনেক ব্যয়বহুল। সবচেয়ে যে বেস্ট ট্রিটমেন্ট সেটা হচ্ছে যে হার্টের যে ব্লকটা হয়ে গেছে ইনস্ট্যান্ট ব্লকটাকে ক্লিয়ার করে দেয়। এটা দুইটা ওয়ে আছে, একটা প্রাইমারি পিছিয়ে মানে অপারেশনের মাধ্যমে অ্যানজিওগ্রাম করে যে ব্লকটা আছে সেটা রিং পরাই দেয়, আরটা হচ্ছে একটা জীবন রক্ষাকারী ইনজেকশন, কিন্তু পরবর্তীতে তারপরেও আসলে অ্যানজিওগ্রাম করা লাগে, এবং ইনজেকশনগুলো সবসময় অ্যাভেলেবেল থাকেও না, আমরা দোকান থেকে কিনে আনতে বলি। তবে এখন গভর্নমেন্ট কিন্তু অনেক অ্যাওয়ার্ড প্রতিটা হসপিটালের ফার্মেসিতে বা আমাদের সেলফে এগুলো রাখা আছে আর কি, এগুলো দিয়ে রোগীকে কিন্তু, এবং পরবর্তীতে আসলে আমরা ট্রিটমেন্ট করার পর তাকে কাউন্সেলিং করে যে ঘটনা আসলে কেন হলো, যে এর পিছনে রহস্যটা কি, এরপরে ওনাকে এনে কাউন্সেলিং করা হয় যে আপনার ডায়েটটা ঠিক করবেন, আপনি নিয়মিতভাবে এক্সারসাইজ করবেন, আপনার ওজনটা ঠিক মতো রাখবেন, স্ট্রেস নেবেন না, ভালো ঘুমাবেন, নিয়মিত চেক আপের উপর থাকবেন। এবং অনেকে মনে করে কি যে রিং লাগানো হয়ে গেছে আর কোনো হবে না, ওষুধ বন্ধ করে দেয়। আবার সব ওষুধ কিন্তু সব জায়গায় পাওয়াও যায় না, উনি ট্রাভেল করতে গেল কোথাও ভুলে গেল ওষুধ, এগুলো করা যাবে না। তখন আসলে বলে যে একটা আপনি একটা মাইন্ড সেট আপ থাকবে যে এই দুইটা ওষুধ, হার্টের রিং লাগানোর পর সারা জীবন অ্যাকচুয়ালি দুইটা ওষুধ খেতে হয়, একটা রক্ত পাতলা করার ওষুধ আর কোলেস্ট্রলের, এবং তার সাথে সাথে তো ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল, সুন্দর ডিসিপ্লিন লাইফ লিড করবে। এর মাধ্যমে কিন্তু রোগীরা কিন্তু ভালো থাকে, এবং সময় মতো ট্রিটমেন্ট করলে হার্টে যদি কোনো ড্যামেজ না হয়, একদম নর্মাল মানুষের ভেতর। অনেকে রিং লাগানোর পর রিক্সায় উঠতে ভয় পায় ইনিশিয়ালি, বা খেলাধুলা করতে অথবা বিলিভ মি একদম এটা কিন্তু নর্মাল লাইফ লিড করা সম্ভব যদি ওনার হার্টের কার্যক্ষমতা ভালো থাকে একদম, এবং রিস্ক ফ্যাক্টর গুলো যদি সুন্দর করে অ্যাড্রেস করে কন্ট্রোল করে, তাহলে একদম নর্মাল। দেখেন আমরা তামিমের ক্ষেত্রে দেখলাম। আর একটা ট্রিটমেন্ট হচ্ছে সিপিআর। এক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে
বুকের ব্যথা হঠাৎ করে মানুষের কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়। সেক্ষেত্রে আসলে এই অ্যাওয়ারনেসটা আমাদের দরকার যে কেউ যদি আমাদের হার্টের বুকের মাঝখানে পাম্প করার মাধ্যমে কিন্তু বন্ধ হার্টটাকে সচল করা যায়। যেরকম আমরা মসজিদেও দেখি বা বিভিন্ন পার্কেও দেখি বা হঠাৎ করে কিন্তু মানুষ পড়ে যায়, কেউ যদি ডক্টর থাকে বা কেউ যদি বুকে চাপ দেয়। আমরা কিন্তু উন্নত দেশগুলোতে দেখছি যে খুব সব সাধারণ মানুষরাও কিন্তু এই সিপিআরটা সম্পর্কে জানে এবং এই সিপিআর ট্রেনিং আসলে সবারই শেখা উচিত। আমার মনে হয় যে একদম স্কুল লেভেল থেকে শুরু করে গভর্নমেন্টের এটা উচিত যে এটা লঞ্চ করে দেয়া, সবাই যেন সিপিআর সম্পর্কে একটু মানে ধারণা রাখে। তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে অনেকগুলো জীবন এবং প্রতি মিনিটে 10% করে মৃত্যুর ঝুঁকি কিন্তু বাড়তে থাকে। সো আপনি যদি ইনস্ট্যান্ট সিপিআর দেন আপনার বেঁচে যাওয়ার সম্ভাবনা 100%। 1 মিনিট যাবে 90%, 2 মিনিট যাবে 80%। তো চিন্তা করেন প্রথম 10 মিনিট কত ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ। ইনস্ট্যান্ট যদি কেউ করে থাকে ভীত সন্ত্রস্ত না হয়ে সেটাকে অ্যালাউ করা, এনকারেজ করেন না, ইটস ওকে, আপনি ট্রাই করেন আর কি। একেবারে চমৎকার কিছু আসলে তথ্য আমরা জানলাম। আচ্ছা, তাহলে যদি আসলে সার্বিকভাবে হার্টের যত্ন যদি একটু জানি যে এই সময়টাতেও কিন্তু একটু গরম, একটু স্যাঁতস্যাঁতে, এই সময় কিন্তু অনেকে বলেন যে হার্টের সমস্যা যাদের আছে তাদের একটু সেটি যেন আরো বেশি বেড়ে যায়, বা যাদের নাই তাদেরও একটু হার্টের সমস্যা দেখা দেয়। তাদের কিছু রোগ আছে যেমন হার্ট ফেলিওর, তারা কিন্তু ওয়াটার পিল খায়, শরীর থেকে লবণ বেড়ে যায়, পানি বেড়ে যায়, তাদের ওয়াটার রেস্ট্রিকশন থাকে। তাদের ক্ষেত্রে হচ্ছে যে আপনার যত কমফোর্টেবল ড্রেস আছে পরা, পানির বোতল রাখা, নিয়ম করে আপনারা যে ওষুধগুলো খেতেন সেইগুলো খাওয়া এবং ডক্টরের পরামর্শ মাফিক নিয়মিত কিছু চেক আপ আছে সেইগুলো করা। আসলে নিজের জীবন তো নিজের কাছে সবচেয়ে, সেলফ কেয়ার ইজ দ্য বেস্ট কেয়ার আমার কাছে মনে হয়। তারপরে আপনি আপনার ফ্যামিলিকে ভালো রাখার জন্য, রাষ্ট্রের ভালো রাখার জন্য সামাজিক দায়িত্বতা বোধ থেকে আসলে কিছু ডিসিপ্লিন লাইফ লিড যদি আমরা করি এবং নিয়মিতভাবে চেক আপ করি তাহলে কিন্তু এটা সাধারণ মানুষের ভিতরে কিন্তু মনে করার দরকার না। অনেক সোশ্যাল স্টিগমা থাকে যে হার্টের রোগী মানে সব শেষ হয়ে গেল, ব্যাপারটা ঠিক টাকা না, একদম নিয়ম মাফিক সুন্দর করে চলাফেরা করা সম্ভব। তার মানে উন্নত বা সুস্থ খাদ্যাভ্যাস এবং সঠিক জীবন ব্যবস্থার মাধ্যমে, এই দুটোর মাধ্যমেই কিন্তু আসলে হার্টের সর্বোচ্চ যত্ন নেওয়া যায় এবং একটা চেকআপের মধ্যে থাকা, চেকআপের মধ্যে সচেতন থাকতে হবে যে না আসলে আমার যত্ন আমারই নিতে হবে, সেভাবে সুন্দর করে চলাফেরা করলে ভালো থাকা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হার্টের যত্ন বা হৃদয়ের যত্ন, এটি নিয়ে আসলে জানলাম আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য। আমাদের দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। আমরা চাই যে আপনারা হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন করবেন এবং ভালো থাকবেন। দর্শক, মাই হেলথের আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে এবং অবশ্যই মাই টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।